হ্যালো স্টুডেন্ট, আমার নাম পার্থ দাস। তোমরা দেখছো পার্থস গ্রাম ক্লাস ইউটিউব চ্যানেল। আজকে আমরা মাধ্যমিক 2026-এর প্রশ্নবিচিত্রা ভলিউম যে 2টা রয়েছে তার সমাধান আজকে থেকে আমরা স্টার্ট করছি। আমি শুধুমাত্র অঙ্কেরই সমাধান করাই। তোমরা আগে থেকে যারা ভলিউম 1টা দেখেছো তারা জানো যে ম্যাথমেটিক্সের সমাধান আমি করিয়ে দেব। মডেল সেট আজকে আমরা 1 করাবো, যেটা তোমরা পেজ নম্বর 546-এ পাবে। আজকে আমরা যে দাগ নম্বরের অঙ্কগুলো করব, অর্থাৎ মডেল 1-এর 1 দাগ, 2 দাগ, 3 দাগ আর 4 দাগ, অর্থাৎ এমসিকিউ এবং শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এবং 2 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। এটা হচ্ছে পার্ট 1-এর ভিডিও। এটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু পার্ট 2 চাই বলে সবাই কমেন্ট করবে, তাহলে পার্ট 2টাও কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি আজকে। দেখো প্রথম প্রশ্নটা কি বলছে। এক দাগেরটা বলছে বার্ষিক 4% হার সুদে এক্স বছরে সমূল বৃদ্ধি ওয়াই টাকা হলে আসল কত টাকা হবে। দেখো আমরা মেন সূত্র জানি আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এটা হচ্ছে আমাদের মেন সূত্র। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে বলেছে সববৃদ্ধি মূলটা, সববৃদ্ধি সমূল বৃদ্ধি মানে হচ্ছে সুদ আসল যেটা হয়, অর্থাৎ পি প্লাস আই, এটা মিলিয়ে বলে দিয়েছে ওয়াই টাকা। ঠিক আছে, এটা কিন্তু আমাদেরকে বলে দিয়েছে পি প্লাস আই ইকুয়াল টু ওয়াই টাকা, এটা বলে দিয়েছে। আমরা যদি এখান থেকে শুধু আই এর মানটা বের করি তাহলে ওয়াই মাইনাস পি বেরোবে। তাহলে আমরা এখানে কি করব বলতো, ওয়াই এর জায়গায় এই মানটা বসিয়ে দেবো ওয়াই মাইনাস পি সমান সমান পি ইন্টু, ভালো করে লক্ষ্য করে দেখো এখানে আর এর মানটা বলে দিয়েছে 4%, তাই 4 লিখবো। টিটা বলে দিয়েছে দেখো এক্স বছরের জন্য, তাই এক্স লিখবো, আর বাই দিয়ে রয়েছে 100। ক্লিয়ার এত দূর? এবার 100 দিয়ে যদি আমরা কাটাকুটি করি তাহলে 100-কে ওয়াই দিয়ে যদি, সরি কাটাকুটি নয়, ক্রস গুণ, আমরা যদি ক্রস গুণ করি তাহলে 100-কে ওয়াই দিয়ে গুণ করলে 100 ওয়াই মাইনাস 100 পি। আর এটাকে যদি আমরা করি তাহলে এখানে আমাদের ভালো করে লক্ষ্য করে দেখো 4 রয়েছে, 4xp, এটা হয়ে যাচ্ছে 4px বা 4xp, একই জিনিস। এবার ভালো করে লক্ষ্য করে দেখো আমরা কি করব, এটাকে এই পাশে নিয়ে যাব, তাহলে 100 ওয়াইটা এই পাশে থাকবে, আর 4xp প্লাস 100p আমরা এই পাশে নিয়ে গেলাম। আমরা কি করব, 100 ওয়াইটা এই পাশে থাকবে, আর এই পাশ থেকে দেখো p কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 4x প্লাস 100। ঠিক আছে, এবার এই যে কমন নেওয়ার পর যে রাশিটা পড়ে রয়েছে, এই যে এতটুকু যে রাশি, এটা 100 ওয়াই এর নিচে চলে আসবে, তাহলে 100 ওয়াই বাই 4x প্লাস 100। ঠিক আছে, তার মানে আমরা কি পাচ্ছি, এটা পি এর মান পাচ্ছি। আর অঙ্কে আমাকে পি এর মানই জানতে চেয়েছে, অর্থাৎ আসল কত জানতে চেয়েছে। আসলকে তো আমরা পি ধরি, তাহলে পি এর অ্যান্সার কি বেরোলো, 100 ওয়াই বাই 4x প্লাস 100। এটা আমরা কোথায় দেখতে পাচ্ছি, দেখো অপশন সি তে দেখতে পাচ্ছি। ঠিক আছে, 100 ওয়াই বাই 100 প্লাস 4x, মানে এটাকে একইভাবে রয়েছে, শুধু একটু সাজানো রয়েছে। 100টা আগে রয়েছে আর 4xটা পরে রয়েছে, কিন্তু সাজানো অবস্থাতে রয়েছে, অ্যান্সার একই রয়েছে। ঠিক আছে, চলে আসছি আমরা দেখো এরপরে 2 দাগেরটা। 2 দাগের অঙ্কটা বলছে কে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলি বাস্তব এবং সমান হলে কে এর মান কত হবে। দেখো বীজগুলি যদি বাস্তব এবং সমান হয় তাহলে তার যে নিরূপকটা রয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু শূন্য হতে হবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার নিরূপক মানে কি। নিরূপক মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হতে হবে, এটা হচ্ছে নিরূপক। ঠিক আছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে এটা পাবে। এবার এখানে বি স্কোয়ার মানে স্যার কোনটা, দেখো মাইনাস 3টা হচ্ছে বি স্কোয়ার, তাহলে মাইনাস 3টা আমরা লিখবো তার স্কোয়ার, মাইনাস 4-এর জায়গায় 4 থাকবে, গুণ এর মান হচ্ছে এক্স স্কোয়ারের যে সহগটা রয়েছে, এক্স স্কোয়ারের সহগ এখানে কে আছে, তাই কে, আবার গুণ সি আছে, সি মানেও এখানে দেখো কে আছে, তার মানে কে ইকুয়াল টু 0। আমরা যদি এটাকে সমাধান করি, মাইনাসে স্কোয়ার করলে মাইনাসটা প্লাসে কনভার্ট হয়ে যায়, আর 3-এর স্কোয়ার করলে 9 হয়, 9 মাইনাস 4k স্কোয়ার ইকুয়াল টু 0।
আমরা কি করতে পারি, আমরা এই পাশে -4k² রাখতে পারি, আর 9টা ওই পাশে গেলে কি হবে, -9 হবে। মাইনাস মাইনাস দুদিক থেকে কেটে গেল, তাহলে k² সমান সমান আমরা বলতে পারি 9/4। ঠিক আছে, এবং এই যে 9/4টা যে আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা যদি বর্গমূল করি তাহলে +-√9/4 হবে। তাহলে সুতরাং দিয়ে আমরা কে এর মান বলতে পারি +-3/2। ঠিক আছে, তাহলে +-3/2 আমরা দেখে নিই কোন অপশনে রয়েছে। +-3/2 অপশন ডি তে রয়েছে। ঠিক আছে, তাহলে অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। এবার দেখো, যারা আমার কাছে পড়তে চাও, একটা অনলাইন ব্যাচ কিন্তু জানুয়ারি মাস থেকে চলছে, প্রবর্তক ব্যাচ। তোমরা কিন্তু এই ব্যাচটা এনরোল করতে পারো। এবার যদি বলো যে স্যার এখন এনরোল করে কি সুবিধা পাবো, এখন এনরোল করলে তোমরা লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাস আগেরগুলো যা হয়ে গেছে সেগুলো পাবে, 500-র ওপরে কিন্তু আননোন ম্যাথ পাবে, যেটা কিন্তু তোমরা প্রশ্ন বিচিত্রা বা টেস্ট পেপার সেগুলোতে যে আননোন ম্যাথগুলো রয়েছে অর্থাৎ অজানা অঙ্কগুলো, সেগুলো কিন্তু এই প্রবর্তক ব্যাচেই পাবে। আমি লাইভে এসে তোমাদের পড়াবো। এছাড়াও তোমাদের ডাউট ক্লিয়ার করানো হবে, মক টেস্ট নেওয়া হবে এবং ডিপিপি উইথ সলিউশনও কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, এবং আরও দুটো জিনিস আমি অ্যাড করে দিচ্ছি যেটা খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্ন বিচিত্রা। ঠিক আছে, প্রশ্ন বিচিত্রা এটা কিন্তু লাইভে এসে আমি তোমাদেরকে সমাধান করাই। ঠিক আছে, এই প্রশ্ন বিচিত্রা বলতে তোমাদের মডেল সেটগুলো নয়, যেইগুলো দেখবে তোমাদের সাজেশন যে সেটগুলো রয়েছে সেইগুলো প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে প্রশ্ন বিচিত্রা কিন্তু আমি সলভ করাই। ঠিক আছে, এবং তার সাথে পাবে হচ্ছে যখন টেস্ট পেপার বেরোবে, বিভিন্ন যে টেস্ট পেপার রয়েছে, আমি সাধারণত দুটো টেস্ট পেপার করাই, একটা হচ্ছে পর্ষদের টেস্ট পেপার আর একটা হচ্ছে এবিটিএ। এই দুটো টেস্ট পেপারেরও কিন্তু বহু মানে অনেকগুলো কিন্তু মডেল সেট বা স্কুলের সেট আমি করাবো। তো এটা তোমরা পেয়ে যাবে হচ্ছে, এখানে দেখো 599 রয়েছে, কিন্তু তোমরা যদি ফোন করে নাও তাহলে তোমরা এটা 499-এ পেয়ে যাবে। ঠিক আছে, অফার চলছে, 499-এ তোমরা পেয়ে যাবে। তার জন্য কিন্তু তোমরা ফোন করতে পারো। ঠিক আছে, 8777681575 এই নাম্বারে, এটাতে কল করলে তোমরা ব্যাচটা পারচেস করে নিতে পারো, বা আমার অ্যাপটাও ডাউনলোড করে নিলে সেখান থেকেও নিজেরা পারচেস করে নিতে পারবে। দেখো 3 দাগেরটাই চলে আসছি। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? আমরা কি করব, প্রথমে একটা বৃত্ত এঁকে নেব, এই যে বৃত্ত, এবং এখানের কেন্দ্র থেকে একটা দাগ রয়েছে এবং এটার একটা স্পর্শক রয়েছে। ঠিক আছে, তাহলে এই স্পর্শকটা এইভাবে কি করছে, একটা টাচ করছে। তাহলে আমরা এটার নামকরণ করতে পারি, এটা ও, এটা এ, এটা বি। এখানে দেখো ভালো করে 13 সেন্টিমিটার বলে দিয়েছে ব্যাসার্ধ, অর্থাৎ এইটা হচ্ছে 13 সেন্টিমিটার। বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। আচ্ছা এইটা তো হবে না, দাঁড়াও, এখানে একটু মিস্টেক হয়ে গেল, এটা জ্যা বলেছে, আমি স্পর্শক ভেবেছি, এটা জ্যা বলেছে। ঠিক আছে, তো আমরা এরকম ছবি আঁকবো। ঠিক আছে, এবার ঠিক আছে, এটা ও, এটা এ, এটা বি, আর এখানে নামকরণ করলাম পি। এবার বলে দিয়েছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, অর্থাৎ ও বির মানটা বলে দিয়েছে হচ্ছে 13 সেন্টিমিটার। ঠিক আছে, আর বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। বৃত্তের একটি জ্যা মানে হচ্ছে এ বি, এখানে এ বির মানটা বলে দিয়েছে, এ বি তার মানটা বলে দিয়েছে হচ্ছে 10 সেন্টিমিটার, এটা বলে দিয়েছে। ঠিক আছে, এবার আমরা কি করব, বলেছে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব মানে ওপির মানটা চেয়েছে। এবার দেখো এখানে যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, ত্রিভুজটার নাম হচ্ছে ওপিবি। এই ওপিবি একটা সমকোণী ত্রিভুজ, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, ও পি বি, এটা একটা সমকোণী ত্রিভুজ। স্যার কেন সমকোণী ত্রিভুজ? কারণ তার একটা কোণ 90 ডিগ্রি। এই যে কোণটা তোমরা দেখতে পাচ্ছ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের একটা সূত্র জানা দরকার, সূত্রটা হচ্ছে পিথাগোরাসের সূত্র, যেটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, অতিভুজ স্কোয়ার। এটা আমরা সূত্র জানি।
তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, মান বসাতে হবে। স্যার কি মান বসাবো? আচ্ছা, মান বসানোর আগে দেখো পিবির মানটা আমরা জানি না, কিন্তু এবির মানটা আমরা জানি। এবির মানের অর্ধেক হচ্ছে পিবির মান, তার মানে আমরা পিবির মানটাকে আলাদা করে বের করে নিচ্ছি। তাহলে 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 5 সেন্টিমিটার আমরা পেয়ে যাচ্ছি পিবির মান। তাহলে ওপির মান কত? ওপির মান আমরা জানি না, তাই ওপি স্কোয়ার হবে। পিবির মান কত? 5-এর স্কোয়ার হবে। আর ওবির মান কত? ওবির মানটা হচ্ছে 13 সেন্টিমিটার বলে দিয়েছে, তাই 13 স্কোয়ার হবে। তাহলে বাদি আমরা বলতে পারি ওপি স্কোয়ার সমান সমান 13 স্কোয়ার 169 হয়, মাইনাস 5-এর স্কোয়ার 25 হয়। তাহলে আমরা এখানে ওপির মানটা শুধু বের করতে পারি, রুট ওভার হয়ে যাবে। এটা থেকে এটা বিয়োগ করলে দেখবে 144 আসে, আর 144 মানে আমরা জানি হচ্ছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, তার মানে ওপির যে মানটা অর্থাৎ যে দূরত্বটা কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্বটা সেটা হচ্ছে 12 সেন্টিমিটার বেরোচ্ছে, যেটা আমরা অপশন বিতে পাচ্ছি। ঠিক আছে, তার মানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা, দেখো পরেরটায় 4 দাগেরটা কি বলছে। 4 দাগ বলছে 1 রেডিয়ান পরিমিত কোণটি হবে। 1 রেডিয়ান যে পরিমিত কোণ সেটা কিন্তু আমরা সবসময় জানি কি কোণ হয়, তোমরা জানো যে সূক্ষ্ম কোণ হয়। বোঝা গেল? তোমরা এটা জানো যে কি কোণ হয়, সূক্ষ্ম কোণ হয়। সূক্ষ্ম কোণ মানে কি? যে কোণের মান, সূক্ষ্ম কোণ মানে কি লিখে দিচ্ছে এখানে, সূক্ষ্ম কোণ যে কোণের মান আমরা জানি যে 0 থেকে 90-এর ভেতরে রয়েছে তাকে আমরা সূক্ষ্ম কোণ বলি। 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির ভেতরে থাকাটাকে বলা হয় সূক্ষ্ম কোণ। ঠিক আছে, তো এটা আমরা পেলাম হচ্ছে অপশন এ তে রয়েছে, তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, 1 রেডিয়ান পরিমিত কোণের মান। ঠিক আছে, এবার যদি বলো স্যার 1 রেডিয়ান মানে কত হয়, 1 রেডিয়ান মানে হচ্ছে 57 ডিগ্রি সামথিং হয়। ঠিক আছে, এক্স্যাক্ট আমার মনে পড়ছে না, কিন্তু 57 ডিগ্রি প্রায় হয়, প্রায় 57 বা 58 ডিগ্রির কাছাকাছি হয়। ঠিক আছে, 57 পয়েন্ট মনে হয় 66 বা সামথিং এরকম কিছু হবে, বা 87 এরকম কিছু হবে, এক্স্যাক্ট আমার মনে পড়ছে না। তো 1 পাই সমান সমান, বা 1 পাই বলবো না, 1 রেডিয়ান সমান সমান 57 ডিগ্রি, অর্থাৎ সূক্ষ্ম কোণের সমান হয়। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 5 দাগেরটা কি বলছে যে এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকের ব্যাস কত হবে। তো এই অঙ্কটা ভালো করে লক্ষ্য করে দেখো, ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে, ঘনক যদি আমরা আঁকি তাহলে ঘনকের মানে হচ্ছে যে 4টে বাহুর দৈর্ঘ্য সমান, সেটাকে আমরা ঘনক বলি। ঠিক আছে, আমি এটা 3D পিকচার কিন্তু আঁকলাম না, 2Dতেই আঁকলাম। 3D কিন্তু আঁকা যায়, কিন্তু আমি আঁকলাম না। এবার এর মধ্যে সর্ববৃহৎ নিরেট গোলক, তার মানে এর ভেতরে কি রয়েছে, একটা গোলক রয়েছে। তার মানে এর ভেতরে যদি গোলক থাকে, এই যে গোলকটা যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে গোলক ধরে নিই, তো এটাকে আমরা গোলক ধরে নিলাম ভেতরে। এবার প্রশ্নটা ভালো করে বোঝো, যে গোলক কেটে নেওয়া হলো, তার গোলকের ব্যাস কত হবে। তাহলে এই গোলকের যে ব্যাসটা সেটাই তো হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য, মানে এই যে ওপরে যে রয়েছে এই বাহুটার দৈর্ঘ্য, অর্থাৎ ঘনকের একটি বাহুর দৈর্ঘ্যটাই হচ্ছে গোলকের ব্যাসের দৈর্ঘ্যের সমান। তাহলে এটা যদি এক্স সেন্টিমিটার হয় বা এক্স একক হয়, তাহলে আমরা বলতে পারি না যে এটাও তো এক্স এককই হবে, হ্যাঁ কি না? যদি আমরা বলতে পারি যে ওপরেরটা একটি বাহুর দৈর্ঘ্য যদি এক্স একক হয়, তাহলে নিচেরটাও এক্স একক হবে, একদম ইজি। তাহলে এটাকে কষার কোনো প্রয়োজনই নেই, জাস্ট আমরা অপশন এ লিখে দেবো, এক্স একক। ক্লিয়ার কি ক্লিয়ার না আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। চলে আসছি হচ্ছে 6 নম্বর এমসিকিউ, অর্থাৎ লাস্ট এমসিকিউ এ। এখানে সংখ্যাগুলো দিয়েছে, তাদের যৌগিক গড় বলে দিয়েছে 15, মধ্যমা কত হবে। দেখো যৌগিক গড় বের করার সূত্র হচ্ছে সবগুলোকে আমাকে কি করতে হবে, প্রথমে আগে যোগ করে নিতে হবে। এবং বাই দিয়ে আমরা কি দেব, বাই দিয়ে লিখবো হচ্ছে কটা সংখ্যা রয়েছে, 1 2 3 4 5টা, তাহলে 5 দিয়ে ভাগ হবে
এবং এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে 15 ইকুয়াল টু 15, বুঝতে পারলে? এটা যৌগিক গড়ের সূত্র। এবার এটাকে যোগ করো 7 3, আচ্ছা 7 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 4, 4 10 14, 14 15 16 17, 17 থেকে যদি 5 বাদ দিই 5 6 7 মানে হচ্ছে 12 বেরোচ্ছে। 12 প্লাস এক্স 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 অর্থাৎ 3x বেরোচ্ছে ইকুয়াল টু 5 15 75। ক্লিয়ার? এটা আশা করি বুঝতে পেরেছো। তাহলে 3x সমান সমান আমরা বলতে পারি 75 মাইনাস 12। তাহলে আমরা বাদ দিয়ে বলতে পারি x সমান সমান, এটাকে আগে মাইনাস করে দিই, 3 হচ্ছে। তাহলে 7 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 7 থেকে 1 বাদ দিলে হচ্ছে 6 আর 3 দিয়ে ভাগ, অর্থাৎ 3 দুগুণী 6 আর এটা অর্থাৎ x এর মান কিন্তু 21 বেরোচ্ছে। তাহলে x এর মান যদি 21 বেরোয় তাহলে মধ্যমা কত হবে? তাহলে আমাকে আগে সাজিয়ে নিতে হবে। কি সাজাবো দেখে নাও। প্রথমটাতে রয়েছে 7, তারপরেরটা দেখো 21, যদি 21 থেকে 3 বাদ দিলে কত হয়? 21 থেকে 3 বাদ দিলে 3 4 5 6 7 8 9 10 11 মানে 18। তারপরে রয়েছে 10, তারপরে 21 আর 3 হচ্ছে 24, তারপরে 21 থেকে 5 বাদ দিলে হচ্ছে 16। তাহলে এইটাকে যদি আমরা সাজিয়ে নিই, সাজালে কি হবে? প্রথমে 7 আসবে, তারপরে আসবে 10, তারপরে আসবে 16, তারপরে আসবে 18, তারপরে আসবে 24। তাহলে আমরা এইভাবে আগে সাজিয়ে নিলাম। 1 2 3 4 5, 5 মানে হচ্ছে আমরা জানি হচ্ছে অযুগ্ম সংখ্যা। 5 মানে আমরা কি জানি স্যার? অযুগ্ম সংখ্যা জানি। ঠিক আছে, তাহলে অযুগ্ম সংখ্যার মধ্যমা বের করার সূত্র কি? অযুগ্ম সংখ্যার মধ্যমা বের করার সূত্র হচ্ছে n+1/2। তাহলে n তো হচ্ছে 5, তার মানে 5 + 1/2 অর্থাৎ 6/2, আর 6/2 মানে হচ্ছে 3তম পদ, তাই তো? তাহলে 3তম পদে কে রয়েছে? 1 2 3 অর্থাৎ 16 রয়েছে। তাহলে 3তম পদে যদি 16 থাকে তাহলে 16 হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। তাহলে 16টা হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে রয়েছে। তার মানে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো আমরা 2 দাগের 1এরটা করব। বলছে আসল বা মূলধন কোনো নির্দিষ্ট সময় চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে কি বলে? এটা বলা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি বলে। ঠিক আছে, আমি লিখে দিলাম। এটাকে আমরা জানি হচ্ছে সমূল চক্রবৃদ্ধি বলে। এরপরে দেখো 2 দাগেরটা চলে আসছি, এটা কোষে দেখাতে হবে 2 দাগেরটা কিভাবে করব। বলছে a/2 b/4 আর c/7 রয়েছে। আমি প্রত্যেকটাকে কে ধরে নিলাম। তাহলে a এর মান বেরোবে 2k, b এর মান বেরোবে হচ্ছে 4k, আর c এর মান বেরোবে হচ্ছে 7k। তাহলে অঙ্ক কি দিয়েছে? a + b + c আর বাই দিয়ে রয়েছে c। তাহলে আমরা এখানে যদি মান বসিয়ে দিই 2k + 4k প্লাস যদি 7k বসাই তাহলে নিচে কি বসবে? 7k বসবে। তাহলে 7 8 9 10 11 11 12 13, এখানে তাহলে 13k/7k বসছে। তাহলে কে কে যদি আমরা কেটে দিই তাহলে অ্যান্সার কি আসছে? 13/7, তাই তো? তাহলে আমরা এখানে শূন্যস্থানে বসাতে পারি 13/7। ঠিক আছে, এটা 2 দাগের অঙ্ক। চলে আসছি আমরা দেখো 3 দাগের। 3 দাগেরটা বলছে অর্ধবৃত্তের পরিধি তার কেন্দ্রে ড্যাশ কোণ উৎপন্ন করে। ড্যাশ কোণ মানে হচ্ছে সমকোণ উৎপন্ন করে। দুই সমকোণ উৎপন্ন করে। যদি দুই সমকোণ না লেখো তাহলে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, কারণ তার কেন্দ্রে অর্ধবৃত্তের পরিধি তার কেন্দ্রে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা কিন্তু তোমাদের জানতে হবে। যদি বলো স্যার বুঝতে পারলাম না, তাহলে দেখো আমরা যদি একটা অর্ধবৃত্ত আঁকি তাহলে অর্ধবৃত্তটা ঠিক এরকম দেখতে হবে। ঠিক আছে, তাহলে এইখানে আমরা যে এই যে কোণটা তৈরি করছি এই কোণটা, সেটা আমরা জানি যে কিসের মতন দেখতে হয়? 180 ডিগ্রির মতন দেখতে হয়, বা এক সরল কোণ হয়। এক সরল কোণকে আমরা দুই সমকোণ বা 180 ডিগ্রি বলি। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। চলে আসছি আমরা দেখো 4 দাগের অঙ্কটা কোষে দেখাতে হবে। বলছে tan থিটা -15 ইকুয়াল টু বলে দিয়েছে 1/√3। তো আমরা কিভাবে করব এটা ভালো করে দেখো। আমরা প্রথমে এটাকে কি করব? যা আছে তাই লিখব। tan থিটা -15 ইকুয়াল টু, আমরা জানি tan 30 ডিগ্রিতে এই 1/√3 হয়।
তাহলে দুদিক থেকে ট্যান ট্যান কেটে গেলে কি হবে, থিটা মাইনাস 15 সমান সমান 30 ডিগ্রি। তাহলে আমরা শুধু থিটার মান বের করতে পারি, কি করতে হবে, 30 যোগ 15 করতে হবে, 30 আর 15 করলে আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি। তাহলে অঙ্কে কি চেয়েছে, সেক থিটার মান। তাহলে অঙ্কে যদি সেক থিটার মান চেয়েছে তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি সেক 45 ডিগ্রি। তাহলে সেক মানে কি, কস 45-এর উল্টো, কস 45 আমরা জানি 1/√2 হয়, তাহলে এটার অ্যান্সার শুধু √2 হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে শুধু √2, ঠিক আছে, শুধু √2 হচ্ছে অঙ্কটার অ্যান্সার। ক্লিয়ার, চারেরটা হয়ে গেল। চলে আসছি দেখো পাঁচেরটায়, বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর অর্ধ শীর্ষকোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে তার উচ্চতা এবং তির্যক উচ্চতার অনুপাত ড্যাশ হবে। ভালো করে বুঝবে। 5 দাগেরটা দেখো, আমি যদি একটা শঙ্কু আঁকি, ঠিক আছে, আমরা কি করলাম, এটা একটা শঙ্কু আঁকলাম। ঠিক আছে, তো এই শঙ্কুটার আমরা যদি মাঝখান থেকে দাগ টেনে দিই তাহলে এইখানে যে কোণটা তৈরি হচ্ছে এইটার মান বলে দিয়েছে 45 ডিগ্রি, অর্থাৎ অর্ধ শীর্ষ কোণ এটাকে বলে। ঠিক আছে, এই কোণটাকে বলা হয় অর্ধ শীর্ষ কোণ। তো বলেছে তার উচ্চতা, অর্থাৎ এটাকে এইচ ধরি আর এটাকে আমরা এল ধরি, তাহলে এই দুটোর অনুপাত কি হবে। তো দেখো আমরা যদি এই দুটোকে 45 ডিগ্রি সাপেক্ষে করি তাহলে আমরা এইচ আর এল দিয়ে আমরা সাইন বা কোসেক দুটোই ধরতে পারি। ঠিক আছে, কারণ এটাকে তো ভূমি বলে, আমাদের লম্বার অতিভুজ ধরে সাইনের কিন্তু একটা ফর্মুলা পড়ে, সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু আমরা বলতে পারি কি, যে আমরা বলতে পারি লম্ব, আচ্ছা তার আগে বলে দিই এটা লম্ব ঠিক হবে না, একটা জিনিস এখানে মিস্টেক হয়ে গেল। 45 ডিগ্রি সাপেক্ষে এইটা হচ্ছে লম্ব, এইখানে যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে লম্ব, তার মানে এটা হচ্ছে ভূমি, ভূমি বাই অতিভুজ, তার মানে এটাকে আমাদেরকে কস দিয়ে সূত্র ফেলতে হবে। তাহলে cos 45 সমান সমান আমরা কি করতে পারি, ভূমি বাই অতিভুজ লিখতে পারি। এবার এটার অনুপাত চেয়েছে, তার মানে cos 45-এর মান 1/√2, তাহলে h/l, তাহলে আমরা যদি h/l করি তাহলে 1/√2 বেরোচ্ছে, তাহলে 1/√2 আমরা এখানে জাস্ট বসিয়ে দেবো 1/√2। ঠিক আছে, তাহলে আমরা cos কেন ধরলাম বুঝতে পারলে, cos ধরলাম কারণ এখানে এইটাকে রিপ্রেজেন্ট করছে হচ্ছে ভূমি আর এটাকে রিপ্রেজেন্ট করছে লম্ব। মাথায় রাখবে যেখানে কোণ তৈরি হয় তার অপোজিটটাকে সবসময় লম্ব ধরা হয়। আমি এটা বুঝিয়েও দিচ্ছি, ধরো এখানে একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকলাম, এর যদি এইখানে আমরা যদি থিটা তৈরি করি তাহলে এর সোজাসুজি এইটাকে বলা হয় লম্ব, আর যদি এইটাকে আমরা আলফা যদি দিয়ে মেনশন করি এর সাপেক্ষে এইটা হচ্ছে লম্ব। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, মানে যেটা যেটা সাপেক্ষে আমরা অঙ্ক করছি তার বিপরীত বাহুটাকে বলা হয় লম্ব। তাই আমরা এখানে এইচটাকে ভূমি ধরছি আর এইটাকে অতিভুজ ধরছি, তাই ভূমি বাই অতিভুজকে আমরা বলি হচ্ছে কজ। তাই কস 45 ডিগ্রির মান h/l, কস 45-এর মান আমরা জানি 1/√2, আর 1/√2 মানে হচ্ছে 1:√2। বোঝা গেল। একটু মাথায় রাখবে এবছর মাধ্যমিক 2025-এ এই ট্রিকি টাইপের কোশ্চেনগুলোই কিন্তু শর্ট কোশ্চেনে করেছে। শর্ট কোশ্চেনে ভালো নাম্বার পেতে গেলে শুধু প্রশ্ন বিচিত্রা বা শুধু টেস্ট পেপার সমস্ত অঙ্ক করে নিলে হবে না, তোমাকে লজিকগুলো কিন্তু মাথায় রাখতে হবে, লজিকগুলো কিন্তু বুঝতে হবে, তাহলেই কিন্তু অঙ্ক তুমি পরীক্ষার হলে নতুন হলেও নামাতে পারবে বা করতে পারবে। ঠিক আছে, কারণ অনেক স্টুডেন্ট কিন্তু করতে পারে না এবং মনে হয় স্যার এটা তো অজানা অঙ্ক, আমি এটা করিনি কোনোদিন, তখন বিপদে পড়ে যাবে। 6 দাগ দেখো, বলছে y = 3x - 5 এবং x এর সংখ্যাগুরু মান 15 হয় তবে y এর সংখ্যাগুরু মান কত। সংখ্যাগুরু মান মানে হচ্ছে x এর সংখ্যাগুরু মান মানে হচ্ছে x এর হাইয়েস্ট মান 15, তাহলে x এর যদি হাইয়েস্ট মান 15 হয় তার মানে আমরা এখানে সংখ্যাটা লিখতে পারি। তাহলে আমরা এটা 6 দাগেরটা করছি, কি আছে সংখ্যাটা একটু দেখে নিই। y = 3x - 5, y = 3x - 5 আছে, কি আছে দেখে নিই, হ্যাঁ 3x - 5।
তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা বলতে পারি 3 গুণ এক্স এর হাইয়েস্ট মান 5 মাইনাস 15। তাহলে ওয়াই এর মান বেরোবে 3 15 45, 45 থেকে যদি আমরা 5 বিয়োগ করে দিই তাহলে দেখো এটার অ্যান্সার বেরিয়ে গেল কত, 40। তার মানে এখানে আমরা অ্যান্সার কি পাচ্ছি, 40 পাচ্ছি। তাহলে এখানে বসিয়ে দেবো হচ্ছে 40। বোঝা গেল? এটা 2 দাগের অঙ্কগুলো আমি করিয়ে দিলাম। চলে আসছি দেখো সত্য মিথ্যায়। প্রথম সত্য মিথ্যার প্রথম অঙ্কটা কি বলছে, বলছে কোনো ব্যবসায় রাম রহিমের মূলধনের অনুপাত দেওয়া রয়েছে, ওই ব্যবসায় 2200 টাকা লাভ হলে রহিমের লভ্যাংশ হবে 1200 টাকা। চেক করে নিই। দেখো এখানে রহিমের যদি লাভ, ভালো করে বুঝবে, রহিম এর লাভ যদি 1200 টাকা হয় তাহলে রামের লাভ কত হবে তোমরা জানো? জাস্ট 2200 টাকা থেকে 1200 টাকা মাইনাস করে দাও, তাহলে 1000 টাকা বেরোবে। এবার এই 1200 টাকার 1000 টাকার যদি আমরা অনুপাত করি, প্রথমে 1000 লিখবো কারণ রাম আগে আছে, তাই 1000 ইস্টু 1200। তাহলে এইটা যদি আমরা সমাধান করি তাহলে 10:12 আসছে, প্রথমে শূন্যগুলো কেটে যাচ্ছে, 5 দুগুণি 10 আর 6 দুগুণি 12। তাহলে দেখতে পাচ্ছ যে মূলধনের যে অনুপাতটা রয়েছে সেটা কিন্তু লভ্যাংশের অনুপাতের সাথে কি হচ্ছে, সমান হচ্ছে। তাহলে মূলধনের অনুপাত যদি লভ্যাংশের অনুপাতের সাথে সমান হয় তাহলে সেটাকে আমরা সত্য বলতে পারি। তাই এই কারণের জন্য এটাকে আমরা কি লিখবো, সত্য লিখবো। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট আমরা চলে আসছি হচ্ছে 2 দাগেরটায়। 2 দাগেরটা বলছে এক্স ভ্যারিজাস ওয়াই, তার মানে এক্স ভ্যারিজাস ওয়াই মানে এটাকে আমরা k1y লিখতে পারি। আবার দেখো এক্স ভ্যারিজাস জেড রয়েছে, তাহলে এটাকে আমরা k2z লিখতে পারি। ঠিক আছে, এবার আমরা কি করব, এখান থেকে আমরা y এর মান বের করব। তাহলে y এর মান বের করলে x/k1 হয়ে যাবে ইকুয়াল টু y, এটা x/k2 হয়ে যাবে ইকুয়াল টু z। এবার দেখো আমরা কি করব, এই রাশি আর এই রাশি যোগ করে দেব। তাহলে y প্লাস জেড ইকুয়াল টু আমরা পাচ্ছি x/k1 প্লাস x/k2। তাহলে এইটাকে যদি আমরা x কমন নিয়ে নিই তাহলে 1/k1 প্লাস 1/k2, তাই তো? এবং এই পুরো পথটা ভালো করে বুঝবে, এই যে পুরো পথটা যে দেখতে পাচ্ছ এটা তো একটা ধ্রুবক পদ। এই যে পথটা তোমরা দেখতে পাচ্ছ এই পথটা হচ্ছে পুরো ধ্রুবক পদ। তাহলে ধ্রুবক পদ যদি হয় তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, y প্লাস জেড ভ্যারিজাস এক্স। এটা আমরা লিখতে পারি কারণ ধ্রুবক পদটা ভ্যারিজাস শুধু এক্স হয়ে যাবে, এটার জন্যই তো ভ্যারিজাসটা হচ্ছে। ঠিক আছে, বা সমানুপাতিক চিহ্ন হচ্ছে বা ভেদের চিহ্ন হচ্ছে। তাহলে এখানে দেখো বলেছে 1/x আছে, আমাদের তো এখানে কোনো মতে 1/x তো আসছে না, তাই 1/x যদি না আসে তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, মিথ্যা লিখতে পারি। ঠিক আছে, এটাকে আমরা মিথ্যা লিখতে পারি। তারপরে চলে আসছি দেখো পরেরটায় 3 দাগেরটা, আয়তক্ষেত্রের বাহুগুলির বর্গের সমষ্টি কর্ণ দুটির বর্গের সমষ্টির কি সমান হয়? আয়তক্ষেত্রের বাহুগুলোর বর্গের যে সমষ্টি এটা একদম কিন্তু কি হবে, সত্য হবে। তাহলে আয়তক্ষেত্র যদি আমরা আঁকি, ধরো এটা হচ্ছে আয়তক্ষেত্র, তাহলে তার আয়তক্ষেত্রের বাহুগুলোর যে বর্গের যে সমষ্টিটা, মানে এর বাহুগুলো মানে এর আর এর এটার যদি করি তাহলে কর্ণ দুটোর বর্গের সমষ্টির কি সমান হয়, মানে এইটা একটা কর্ণ আর এই যে একটা কর্ণ। তাহলে একটা এই কর্ণটার নাম দিলাম হচ্ছে ধরে নাও সি, আর এই কর্ণটার নাম দিলাম ডি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের মানের সাথে সমান পাবো কি? তাহলে কর্ণের বর্গের, কর্ণ দুটির বর্গের সমষ্টির এটা কি হয়, সমান হয়। ঠিক আছে, এই সূত্রটা কিন্তু একটু মনে রাখবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ আয়তক্ষেত্রের বাহুগুলির বর্গের সমষ্টি, বাহুগুলোর বর্গের সমষ্টি কর্ণ দুটোর বর্গের সমষ্টি কিন্তু সমান হয়, তাই এটা সত্য হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এবার চলে আসছি আমরা 4 দাগেরটায়। 4 দাগেরটা কি করব দেখো, ভালো করে বুঝবে। 4 দাগেরটা কি করে করব দেখো।
সাইন স্কোয়ার 21 আর কস স্কোয়ার 69, সাইন স্কোয়ার 21 আর কস স্কোয়ার 69। আমরা কি করব, সাইন স্কোয়ারকে যার যেরকম আছে সেরকমই লিখবো, আর এইটাকে যদি পূরক কোণ অনুযায়ী চেঞ্জ করি তাহলে কি হয় জানো, কস স্কোয়ার আমরা 69কে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 21, তাহলে কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যায় হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা। তাহলে এইটা আমরা লিখতে পারি সাইন স্কোয়ার 21, তাহলে এখানে দেখো 2 সাইন স্কোয়ার 21 হয়ে গেল। বোঝা গেল? এটা বুঝতে পারলে কিনা দেখো 2 সাইন স্কোয়ার কি হয়ে যাচ্ছে 21 হয়ে যাচ্ছে, তাহলে এই কারণের জন্য এটা এক তো আসছে না, এটাকে আমরা মিথ্যা লিখতে পারি। ঠিক আছে, চলো নেক্সট। 5 দাগেরটা বলছে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের কি দ্বিগুণ হয়। অর্ধগোলকের বক্রতলের যে ক্ষেত্রফলটা সেটা কি ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ হয়। ভূমির ক্ষেত্রফল কি হবে দেখো, মন দিয়ে বুঝবে। ভূমির ক্ষেত্রফল মনে হচ্ছে পাই আর স্কোয়ার, আর এইটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 2 পাই আর স্কোয়ার। তাহলে কি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে, হ্যাঁ হচ্ছে, তার মানে এটা সত্য হবে। ঠিক আছে, 2 পাই আর স্কোয়ারটাই হচ্ছে বর্গক্ষেত্রের বক্রতলের ক্ষেত্রফল এবং ভূমির যে ক্ষেত্রফল তার দ্বিগুণ, একই সূত্র, তাই এই কারণে এটা সত্য হচ্ছে। তাহলে আমরা কি করব, লাস্ট 6 দাগেরটায় চলে আসছি। ক্রমযৌগিক পরিসংখ্যা লেখচিত্র থেকে কোনো তথ্যের মধ্যমা নির্ণয় করা যায়, হ্যাঁ করা যায়। ঠিক আছে, এটার যুক্তি তো আর কি দেবো, এটা জাস্ট তোমাদের মনে রাখতে হবে যে ক্রমযৌগিক পরিসংখ্যা লেখচিত্র থেকে কোনো তথ্যের মধ্যমা নির্ণয় করা যায়। ঠিক আছে, তাহলে আমরা পড়িয়ে নিলাম, এটা আমরা করলাম হচ্ছে কি জানো, সত্য মিথ্যা পর্যন্ত। যদি তোমরা আমার কাছে পেড ব্যাচে পড়তে চাও তাহলে অবশ্যই কিন্তু কল করে নিও এই নাম্বারটায়। ঠিক আছে, 499-এ কিন্তু ব্যাচ চলছে অলরেডি, সেখানে কিন্তু তোমরা সমস্ত পুরো মাধ্যমিক 2026-এর সমস্ত ক্লাসগুলো লাইভে কিন্তু করতে পারবে। ঠিক আছে, আমার গাইডেন্স পাবে। আর প্লে স্টোর থেকে তোমরা অবশ্যই কিন্তু তোমরা আমার অ্যাপটা ডাউনলোড করে নিও, পার্থসগ্রাম ক্লাস। সেখানে কিন্তু এই যে অঙ্কগুলো যে করাচ্ছে এর পিডিএফটাও কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, 1 টাকার বিনিময়ে সেখানে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে। চলে আসছি আমরা পরের অঙ্কটায়। দেখো আমরা এবার করব 4 দাগের 1-এরটা। বলছে এক ব্যক্তির বেতন প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেয়ে তৃতীয় বছরের শেষে বেতন হয় 26,620 টাকা। ওই ব্যক্তির মূল বেতন কত। দেখো ভালো করে বুঝবে, এখানে আমাদের যে মেন সূত্র সেটা হচ্ছে P × 1 + R/100 টু দি পাওয়ার n ইকুয়াল টু এখানে হচ্ছে 26,620 টাকা। আমি কিন্তু ডাইরেক্ট অঙ্ক করছি। ঠিক আছে, ডাইরেক্ট অঙ্কটা কেন করছি, যাতে তোমাদের সময়টা বাঁচে, কারণ ধরে ধরে করালে ভিডিও অনেক লম্বা হবে আর একটা ভিডিও দেখতে তোমাদের সারাদিন কেটে যাবে। তাই এখানে বোঝার চেষ্টা করবে যে লাইনটা কেন লিখলাম, কারণ আসল হচ্ছে এখানে পি টাকা। 1 + R/100 হয়, আর মানে হচ্ছে 10%, অঙ্কে বলে দিয়েছে, বাই 100 কিউব মানে হচ্ছে এখানে দেখো তৃতীয় বছরের শেষে বলেছে, এবং ইকুয়াল টু বলে দিয়েছে এই টাকাটা 26,620 টাকা। এখান থেকে আমাদেরকে পি এর মানটা বের করতে হবে। কি করে বের করব, খুব সহজ। প্রথমে 0 0 কেটে দিলে আমরা দেখতে পাচ্ছি এটা 10 আর 1 11, 11/10 তার কিউব হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা পাচ্ছি 26,620। এবার ভালো করে বুঝবে, এখানে 26,620 আমরা লিখতে পারি, আর এইটা কি হয়ে যাবে বলো তো, 11/10-এর যে কিউবটা আছে সেটা এই পাশে আসলে উল্টে যাবে। তাহলে 10 ওপরে 3 বার বসবে যেহেতু কিউবে আছে, আর 11 3 বার বসবে যেহেতু কিউবে আছে। এবার এটাকে কাটাকুটি তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, কারণ কাটাকুটি আমার দেখে দেখে করলে তোমরা শিখবে না, তো তোমাদেরকে নিজে হাতে চালাতে হবে, পেন চালাতে হবে। তাও আমি তোমাদেরকে চেষ্টা করছি কাটাকুটি কিভাবে করবে যারা একদম দুর্বল স্টুডেন্ট। 11 দিয়ে এটাকে কাটাকুটি করলে দেখবে 11 দুগুণি 22, 4 11 44, 11 দুগুণি 22 0। আবার 11 দিয়ে এটাকে কাটাকুটি করলে 11 দুগুণি 22, 11 দুগুণি 22 আবার 0। আবার 11 দিয়ে কাটাকুটি করলে 11 দুগুণি 22 আবার 0। তাহলে পি এর মান আমরা কি পাচ্ছি 20, আর এখানে টোটাল 3টে 0, 3টে 0 থেকে 4টে 0, তাহলে আমরা টোটাল 4টে 0 বসিয়ে দেবো, অর্থাৎ 20,000 টাকা বেরোচ্ছে। তার মানে পি এর মান যদি 20,000 টাকা হয়, তাহলে এখানে প্রশ্ন কি করেছে যে ওই ব্যক্তির মূল বেতন কত ছিল, তাহলে মূল বেতন ছিল হচ্ছে 20,000 টাকা। ঠিক আছে, তাহলে তোমরা এখানে ডাইরেক্ট কি লিখবে, যে 20,000 টাকা লিখবে, উত্তর লিখবে।
আমি আবারও বলছি যে আমি অনেক অঙ্ক কিন্তু শর্টকাটে করাবো, এর পরের মডেলগুলো কিন্তু শর্টকাটে করাবো, ঠিক আছে? তোমাদের কিন্তু একটু থিঙ্কিং লেভেলটাকে একটু বাড়াতে হবে এবং একটু কি করতে হবে, আমি যখন মুখে বলবো, তোমরা যদি মিউট করে আমার ভিডিও দেখো তাহলে কিচ্ছু মাথামুন্ডু ঢুকবে না, ঠিক আছে? আমার কথাগুলোকে বোঝার চেষ্টা করবে এবং তারপরে নোট বানানো শিখবে। তাহলে দেখবে কি বলতো, যারা দুর্বল স্টুডেন্ট তারাও স্ট্রং হয়ে যাবে যদি এই প্রপার ওয়েতে করো, ঠিক আছে? তো এইগুলো লেখালেখি একটু নিজেরা স্বনির্ভরশীল হও, যাতে নিজেরা একটু লিখতে পারো। আমি প্রত্যেক বছর এরকমভাবেই করাই, তুমি আমার যদি আগেও প্রশ্নবিচিত্রা দেখো 2025-এর বা 2024-এর বা 2023-এর, তাতেও দেখবে আমি এরকম শর্টকাট ওয়েতেই অঙ্ক করাই, যাতে ম্যাক্সিমাম স্টুডেন্টরা তাদের বেসটা স্ট্রং করতে পারে। কেন করি তার কারণটাও বলে দিই। অনেকে আমাকে কমেন্ট করে বলে যে আপনার অঙ্ক আমি কিছু বুঝতে পারি না, আপনি অনেক স্টেপ জাম্প করে করান। ব্যাপারটা হচ্ছে কি বলতো, আমি মুখে বলে দিই যে কোন জায়গায় স্টেপ জাম্প হচ্ছে এবং কি কারণে হচ্ছে সেটাও আমি বলে দিই। তাই আমার কথা যারা মন দিয়ে শোনে, যারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে, তারাই প্রপার কিন্তু অঙ্ক করতে পারবে বা খাতায় টুকতে পারবে, ঠিক আছে? যারা স্কিপ করে করে দেখছে বা যারা মন দিয়ে দেখছে না, শুধু টুকতে বসেছে যে লাইনগুলো টুকে নেব, বা যারা পিডিএফ দেখবে শুধুমাত্র পিডিএফ এর চক্করে করবে, তাদের মাথা মুন্ডু কিচ্ছু অঙ্ক মাথায় ঢুকবে না। এটাই আমি আগে ক্লিয়ার করে দিচ্ছি, যেহেতু আজকে প্রথম মডেল সেট করাচ্ছি, ঠিক আছে? তো বি কেয়ারফুল। আর নিজে যদি কিছু শিখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার কথাগুলোকে একটু ফলো করো, ঠিক আছে? অনেকে কিন্তু ভালো রেজাল্ট করেছে আমার কাছে পড়ে। তো সম্রাটের দেখবে আমি ইন্টারভিউটাও নিয়েছি, 99 পেয়েছে কিন্তু অঙ্কে আমার কাছে পড়েই। সে কিন্তু একটা গ্রামের ছেলে। তো পড়াশোনা করলে কিন্তু ভালো নাম্বার পাওয়া যায়, চেষ্টা করো, তোমরাও পারবে। চলে আসছি আমরা 2 দাগেরটা, দেখো। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ সুদ আসলে 2/5 হবে? দেখো ভালো করে বুঝবে, সুদ মানে আমরা আই ধরি, এবং এখানে বলেছে সুদ আসলের, অর্থাৎ পি প্লাস আই, এটাকে তো সুদ আসল বলে, এইটার 2/5, তাই এটাকে 2/5 দিয়ে গুণ করে দিলাম। এবার দেখো আমরা যদি ক্রস গুণ করি তাহলে 5টাকে আয়ের কাছে নিয়ে আসবো, তাহলে 5i, আর 2 দিয়ে এই ব্র্যাকেটটাকে ভাঙলে হবে 2p প্লাস 2i, বুঝতে পারলে? তাহলে 5i থেকে যদি আমরা 2i যদি বিয়োগ করি তাহলে এখানে 2p পাবো, তাহলে 5i থেকে 2i বাদ দিলে 3i, 3i ইকুয়াল টু 2p। তার মানে শুধু আমরা যদি আয়ের মান বের করি তাহলে কি হবে, 2p/3, একই না? এটা আমরা পাবো। এবার দেখো অঙ্ক কি বলেছে, অঙ্ক বলেছে i ইকুয়াল টু PRT/100, এটা হচ্ছে মেন সূত্র, তাই তো? তাহলে এটা যদি মেন সূত্র হয় তাহলে আমাদেরকে কি বলেছে, 10 বছর বলেছে। তাহলে আয়ের মান আমরা বসাবো হচ্ছে 2p/3, শুধু p, আর এর মান জানি না, 10 বছর/100, বোঝা গেল? তাহলে এটাকে যদি আমরা সমাধান করি, ভালো করে দেখো, এখান থেকে ভালো করে দেখো পিপি কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে 2/2কে 10 দিয়ে কাটাকুটি করলে হচ্ছে 5 হয়, পাশাপাশি কাটাকুটি করা যায়, এপার ওপার কাটাকুটি করা যায়। তাহলে আমরা কি পাচ্ছি, এখানে 5r আর এখানে 3 আছে, তাহলে 3 পাচ্ছে, 15 পাচ্ছি। আচ্ছা, তার আগেও তো কাটাকুটি করা যায়, 5 দিয়ে 100 কাটাকুটি করলে 20 হয়, তার মানে আমরা 3r ইকুয়াল টু 20 পাচ্ছি, তাই তো? তাহলে আমরা শুধু r ইকুয়াল টু 20/3 পাচ্ছি। আর 20কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে তোমরা জানো 6.2-3% হয়। পার্সেন্ট কেন দিলাম, কারণ আরটাকে তো আমরা সরল সুদের হার বলি, তাই এখানে পার্সেন্টেজ দিয়ে দিলাম, 6.2-3% হবে, ঠিক আছে? তাহলে এখানে উত্তরটা লিখে নেবে, এখানে উত্তর বলেছে যে সুদের হার কত হলে, তাহলে এখানে লিখে দেবে 6.2-3%, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট চলে আসছি পরেরটায়, কি বলছে দেখো, 3 দাগ। 3 দাগেরটা বলছে 7x² - 66x + 27 = 0 হলে, মানে 0 সমীকরণটির বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত কত? তাহলে আমরা কি জানি, আমরা জানি আলফা প্লাস বিটা, এটার মান জানি হচ্ছে -b/a, -b মানে হচ্ছে এখানে x এর যে সহগটা, তার মানে মাইনাস এখানে 66 আছে,
আর নিচে এ আছে, এ মানে ওখানে 7 আছে, তাহলে আমরা কি পাচ্ছি 66/7, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা ফর্মুলা জানি, আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। তাহলে আলফা বিটা সি বাই এ হলে সি এখানে কত 27 আর এ হচ্ছে কত 7, তাহলে 27/7। এবার বলেছে এই দুটোর অনুপাত করে দিতে বলেছে, দেখো যোগফল ও গুণফলের অনুপাত, তাহলে একদম সিম্পল ফান্ডা, তাই তো? তাহলে এটাকে জাস্ট আমরা অনুপাত করে দেবো, ব্যাস খাতাম, টাটা বাই বাই। এবার বলবে স্যার না খাতাম টাটা বাই বাই নয়, এটাকে তো 3 দিয়ে যাচ্ছে, 3 দুগুণি 6, 3 দুগুণি 6, 3 9 27, আব হুয়া না খতম, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার 22:9, ঠিক আছে? চলো এবার আমরা চলে আসছি হচ্ছে পরেরটায়, 4 দাগেরটা দেখো কি বলছে। 4 দাগেরটা বলছে যে এক্স এর একটা ভ্যালু দিয়ে দিয়েছে এখানে, ঠিক আছে? এক্স এর এখানে একটা ভ্যালু দেওয়া আছে √5 প্লাস √5 + 1/2, এটা কিন্তু এক্স এর ভ্যালু দেওয়া আছে। আমরা কি করতে পারি জানো, এখানে 2x = আমরা করতে পারি √5 + 1, এটা আমরা করতে পারি। এবার 2x - 1 = √5, এটাও আমরা করতে পারি। উভয় পক্ষকে বর্গও আমরা করতে পারি, উভয় পক্ষকে বর্গ করলাম, তাহলে উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে স্কোয়ার হয়ে গেল। এবার এটা তোমরা নিশ্চয়ই জানো a - b হোল স্কোয়ারের সূত্র। a - b হোল স্কোয়ারের সূত্র কি, আমি দেখো আবার কিন্তু ডাইরেক্ট সূত্র ফেলছি, ঠিক আছে? আমি কিন্তু বলে দিচ্ছি কোথায় কি সূত্র পড়ছে। তার মানে এটা যদি ডাইরেক্ট সূত্র ফেলি তাহলে কি হচ্ছে 4x² - 4x + 1, এটা কিন্তু a - b হোল স্কোয়ারের সূত্র পড়লো, আর এখানে হচ্ছে 5 হবে। এবার এটাকে আমরা কি করব, 4x² লিখবো, -4x লিখবো, আর এখানে +1 - 5 আমরা লিখতে পারি। এবার হলো স্যার কি করব, 4x² লিখবো, 4x - 4 = 0। এবার দেখো এখানে 4 কমন যাচ্ছে না, এবার বলবে হ্যাঁ স্যার কমন যাচ্ছে, তাহলে আমরা কমন নিয়ে নিলাম। আমরা যদি 4কে এই পাশে পাঠাই তাহলে 0-র কাছে চলে গেলে 0 হয়ে যাবে। এবার বলবে স্যার হ্যাঁ 0 হচ্ছে, তাহলে দেখো অঙ্কে কি এটাই চেয়েছিল? হ্যাঁ এটাই চেয়েছিল স্যার, তাহলে আমরা বলতে পারি প্রমাণিত, তাই তো স্যার? বুঝতে পারলে? তাহলে আমরা বলতে পারি যে স্যার প্রমাণ আমরা করতে পেরেছি। এটা 4 দাগের অঙ্ক। চলে আসছি আমরা দেখো 5 দাগেরটায়, জ্যামিতির অঙ্ক। তোমরা জ্যামিতির অঙ্ক কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? বলছে দুটি সমান্তরাল জ্যা রয়েছে, তার প্রত্যেকটা দৈর্ঘ্য বলে দিয়েছে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে জ্যা দুটোর মধ্যে দূরত্ব করতে হচ্ছে। তো আমরা প্রথমে কি করছি, একটা বৃত্ত এঁকে নিচ্ছি, এবং এর কি রয়েছে সমান্তরাল দুটো জ্যা রয়েছে, এই যে একটা জ্যা আর এই যে একটা জ্যা, এবং এখানে কি রয়েছে একটা কেন্দ্র এঁকে নিলাম। তাহলে এইখান থেকে এখানে একটা দাগ টানছি, আর এখান থেকে এখানে একটা দাগ টানছি, কিন্তু এটা বেঁকে গেল অবশ্য, ঠিক আছে? তাহলে এইখান থেকে একটা সোজা দাগ টানছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটার দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হবে। নামকরণ করে দিই স্যার, যা দুটোর মধ্যে দূরত্ব বের করতে হবে, তাহলে আমরা নামকরণ কি করব স্যার, এ বি, এটা ও, এটা এটার নামকরণ করছি ডি, আর এই পাশে করছি সি, ঠিক আছে? আর এইটার নামকরণ করছি পি, আর এটার নামকরণ করছি কিউ, ঠিক আছে স্যার? এবার ভালো করে বুঝবে, এ বির যা মান সিডিরও তো তাই মান, এবং এটা বলে দিয়েছে 16 সেন্টিমিটার। এবার দেখো পিবির যে মানটা সেটা আমরা কি করব, 16কে 2 দিয়ে ভাগ করব না, 8 সেন্টিমিটার বেরোচ্ছে। তাহলে এ বির মানটা যদি 16 হয় তাহলে পিবির মানটা হচ্ছে তার অর্ধেক, অর্ধেক মানে হচ্ছে 8 সেন্টিমিটার। এবার ওবির যে মানটা, ওবির মানটা তো হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, সেটাও বলে দিয়েছে 10 সেন্টিমিটার। সব তথ্যগুলো লিখে নিয়েছি। এবার আমরা সুতরাং দিয়ে কি বের করবো বলো তো, ওপির মান বের করবো। ওপির মান ডাইরেক্ট বের করা যায়, ওপিটা হচ্ছে লম্ব, ঠিক আছে? এই যে ত্রিভুজটা যে ধরছে, এই ত্রিভুজের ওপিটা হচ্ছে লম্ব, ঠিক আছে? তাহলে ওপি যদি লম্ব হয়, ত্রিভুজ কোনটা বলো তো, আমি এখানে মার্ক করছি, এখানে দেখো একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, এই যে
ঠিক আছে, এখানে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। এই ত্রিভুজটার আমাকে কি করতে হবে, লম্ব বের করতে হবে। লম্ব বের করার সূত্র কি স্যার, অতিভুজ স্কোয়ার থেকে আমরা ভূমি স্কোয়ারটা বিয়োগ করে দেব। এবার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ স্যার ঠিক বলেছেন, তাহলে আমরা তাই করছি। আমরা মান বসিয়ে দিচ্ছি, এটার মান 10-এর স্কোয়ার আর এটার মান 8-এর স্কোয়ার, তাহলে 10-এর স্কোয়ার 100, 8-এর স্কোয়ার 64, 100 থেকে 64 বাদ দিলে হচ্ছে 36, আর 36 মানে হচ্ছে 6 সেন্টিমিটার। তার মানে আমরা এটার মান পেলাম 6, তাহলে আমরা এটারও মান পাবো 6। তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি পি থেকে কিউ এর মান কত হবে, 6 যোগ 6 অর্থাৎ 12 সেন্টিমিটার। তাহলে দুটো জ্যায়ের মধ্যে দূরত্ব কত হবে, 12 সেন্টিমিটার হবে। ঠিক আছে, এটা 12 সেন্টিমিটার হচ্ছে অঙ্কটার অ্যান্সার। চলে আসছি আমরা 6-এরটা। এবিসিডি চতুর্ভুজের এখানে 4টে কোণের অনুপাত দিয়ে দিয়েছে। এবিসিডি কি বৃত্তস্থ চতুর্ভুজ, এর সপক্ষে যুক্তি দিতে বলেছে। তো সপক্ষে আমরা যুক্তি কিভাবে দেব স্যার, ভালো করে বুঝবে। আমরা জানি কোণ এর সাথে কোণ সি যদি যোগ করি, ঠিক আছে, কোণ এর সাথে কোণ যদি সি যোগ করি তাহলে 180 ডিগ্রি হবে। আর কোণ বি এর সাথে কোণ ডি যদি যোগ করি তাহলেও 180 ডিগ্রি হবে। স্যার কেন হবে সেটাও বলে দিচ্ছি। কারণ আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়। তাহলে এটা যদি সম্পূরক হয় তাহলে আমরা কি করতে পারি, ভালো করে বুঝবে। আমরা প্রথমে আগে এইটার মানটা আমরা বের করে নেব। আমরা প্রথমে এ কোণের মানটা ধরে নিচ্ছি, কোণ এ এর মান ধরে নিচ্ছি এক্স, কোণ বি এর মান ধরে নিচ্ছি 4x, কোণ সি এর মান ধরে নিচ্ছি 5x, আর কোণ ডি এর মান ধরে নিচ্ছি 2x। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, স্যার কি বলতে পারি, সুতরাং দিয়ে x প্লাস 4x প্লাস 5x প্লাস 2x সমান সমান 360 ডিগ্রি। এখান থেকে আমরা x এর মান খুব ইজিলি বের করতে পারবো। স্যার কত বেরোবে, স্যার বের করো। 12x বেরোচ্ছে টোটাল, ইকুয়াল টু 360। 12 দিয়ে 360কে ভাগ করলে কত হয় স্যার, 12 দিয়ে 360কে ভাগ করলে স্যার 30 হয়, 3 12 36, তাহলে 30 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তাহলে এ কোণের মান আমরা স্যার কত পেলাম, 30 ডিগ্রি। বি কোণের মান কত পেলাম, 3 4 12 120 ডিগ্রি। সি কোণের মান কত পেলাম, 5 15, সরি 5 3 5 15। আর স্যার ডি কোণের মান কত পেলাম, 2 ছিল, 2 30 60। ক্লিয়ার? ঠিক আছে, এবার আমাদের কি কাজ ছিল, এই যে বললাম কোণ এর সাথে কোণ আমাদেরকে কি করতে হবে, কোণ এর সাথে কোণ সি যোগ করতে হবে। তাহলে 30 যোগ 150, তাহলে 180 ডিগ্রি বেরোচ্ছে, পারফেক্ট। আর কোণ এর সাথে সরি কোণ বি এর সাথে কোণ ডি যদি যোগ করি তাহলে সেটা কত বেরোবে, 120 যোগ 60, তাহলে এটাও বেরোচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ হবে। তাহলে বলতে পারি এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ হবে। ঠিক আছে, এটা আমরা বলতে পারি। এবার দেখো আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে 7 দাগে রয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, এই যে এবি একটি জ্যা, বি বিন্দুতে, এই যে বি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করা হয়েছে যেটা এ থেকে ও পুরো বর্ধিত করে সি বিন্দুতে মিলিত হচ্ছে। এখানে এ সি বিটা ভালো করে বুঝবে। এ সি বিটা, এ সি বি অর্থাৎ এই যে কোণ তোমরা দেখতে পাচ্ছ, এই কোণটা বলে দিয়েছে হচ্ছে 36 ডিগ্রি, এটা মেনশন করে দিয়েছে। ঠিক আছে, এটা 36 ডিগ্রি বলে দিয়েছে এবং বলেছে ও এ বি কত, ও এ বি অর্থাৎ এই কোণটা আমাদের চেয়েছে। তাহলে আমরা স্যার কিভাবে করব, আমরা জানি ওবিটা লম্ব ওসির ওপর, এই যে ওবিটা এটা কিন্তু এক্সট্রা টেনেছি, দেখতে পাচ্ছ এই যে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা এক্সট্রা টেনেছি। তাহলে এইটা যদি টানি তাহলে এটা লম্ব হচ্ছে ওসির ওপর,
ঠিক আছে, এই যে ওসির ওপর হচ্ছে ওবিটা হচ্ছে লম্ব, বোঝা গেল? তো এটা যদি আমরা করি তাহলে আমরা বলতে পারি যে কোন ও বি সি যেটা, দাঁড়াও এখানে একটা জিনিস ভুল করলাম, ও বিটা হচ্ছে লম্ব বিসির ওপর। এবার ঠিক আছে, ও বিটা লম্ব কার ওপর? বিসির ওপর। তাহলে ও বি সি যেটা, অর্থাৎ এই যে কোণটা, এখানে যে কোণটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 90 ডিগ্রি আমরা বলতে পারি স্যার। তোমরা বলবে হ্যাঁ স্যার বলতে পারি। এবং এখানে আরেকটা রয়েছে দেখো বিসিও, কোনটা বলো তো? বি, তারপরে সি, তারপরে ও, এই কোণটাও 36 ডিগ্রি বলে দিয়েছে, এটাও আমরা বলতে পারি। তাহলে সুতরাং দিয়ে আমরা সিওবি বের করতে পারি, এই যে সিওবি এই কোণটা বের করতে পারি। কেন? কারণ এটা তো একটা ত্রিভুজ। ঠিক আছে, ভালো করে বুঝবে, আমি হাত বোলাচ্ছি অন্য কালির পেন দিয়ে। দেখো এইখানে তো একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ? এখানে কিন্তু একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হচ্ছে তার এই বাহুটার দৈর্ঘ্য, এই বাহু সরি এই কোণটা বের করা খুব সহজ। স্যার কি করে সহজ? 180 থেকে আমরা একটা 90 আর একটা 36 যোগ করে বিয়োগ করে দেবো। তাহলে 180 থেকে 126 বিয়োগ যাচ্ছে, কত হয়? 54 ডিগ্রি হয়। তার মানে সিওবির মান আমরা পেয়ে গেলাম 54, তাই তো? এবার ভালো করে দেখো, আমরা একটা উপপাদ্য জানি, উপপাদ্যটা কি? যদি কোনো একটা ত্রিভুজের কোনো একটা বাহুকে যদি বর্ধিত করি তাহলে তাতে যে বহিস্থ কোণটা তৈরি হয় সেটা অন্তস্থ কোণ দুটির কোণের সমান হয়, মানে সমষ্টির সমান হয়। তার মানে এইটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এইটার এইটা মিলিয়ে 120 ডিগ্রি হবে, মানে এইটার এটার প্লাস করলে 120 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এইটা যে 54 পেলাম সেটা এই কোণ আর এই কোণ মিলিয়ে 54 হয়। অর্থাৎ আমরা বলতে পারি কোণ ও এ বি আর কোণ ও বি এ, এই দুটো মিলিয়ে 54 ডিগ্রি হয়। কেন হয়? এই যে বলে দিলাম, এটা ক্লাস 8 একটা উপপাদ্যের ছিল, এইটা কিন্তু ক্লাস 8 একটা উপপাদ্যের ছিল। এবার ভালো করে বুঝবে, এই দুটোর মান সমান। কেন সমান স্যার? কারণ আমরা জানি যে ও থেকে বি আর ও থেকে এ সমান, ভালো করে বুঝবে, ও থেকে এ আর ও থেকে বি সমান। তাহলে ও এর বিপরীত কোণ কি হবে? ও বি এ। আর ও বির বিপরীত কোণ কি হবে? ও এ বি। তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে আমরা এখানে বা দিয়ে বলতে পারি 2 গুণ ও এ বি বলতে পারি, ইকুয়াল টু 54 ডিগ্রি। কেন 2 গুণ বলতে পারি? কারণ এইটা আর এটা মিলিয়ে তো একই হয়, তাই এটা দ্বিগুণ হয়ে যাবে না? বুঝতে পারলে কি পারলে না? দেখো, আর জাস্ট ও এ বিটাকে আমরা বের করি, তাহলে 54কে 2 দিয়ে ভাগ করতে হবে, 54কে 2 দিয়ে ভাগ করলে 27 ডিগ্রি হবে। তাহলে 27 ডিগ্রি হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, বা আমি সুতরাং দিয়ে লিখতে পারি, বা কোণ ও এ বি লিখতে পারি 27 ডিগ্রি। ঠিক আছে, এটাই কিন্তু আমাদেরকে বের করতে বলেছিল। চলো নেক্সট। ত্রিকোণমিতির একটা অঙ্ক দিয়েছে, খুবই ভালো অঙ্ক, 8 দাগ। 8 দাগের অঙ্কটা বলছে যে সাইন থিটার মান মাইনাস কস থিটার মানটা বের করব, কিন্তু আমরা জানি এটার যদি প্রথমে আগে হোল স্কোয়ার করে দিই তাহলে এটার সূত্র আমরা জানি। সূত্র কি স্যার? সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। পরের লাইনে আমরা কি করব? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা আমরা লিখতে পারি। তাহলে মাইনাস দিয়ে 2 সাইন থিটা কস থিটা, এটা আমরা লিখতে পারি। এবার দেখো এইটা, এইটুকু পার্ট আমরা 1 লিখতে পারি, আর এইটার মান আমরা লিখতে পারি 1/2। এবার স্যার 2 সাইন থিটা কস থিটার মান কোথায় দেওয়া আছে? এই দেখো 2 সাইন থিটা কস থিটার মান দেওয়া আছে 1, সরি এটা 1 লিখতে পারি। তাহলে এটা আমরা 1 লিখতে পারি, 2 সাইন থিটা কস থিটার মান 1 দেওয়া রয়েছে।
বুঝতে পারলে? ভালো করে দেখো, 2 sin থিটা cos থিটার মান 1 দেওয়া আছে, তাহলে আমরা এখানে 1 লিখতে পারি, এই যে 1, তাহলে 1 থেকে 1 বাদ দিলে কত হয়? 0 হয়। ঠিক আছে, 1 থেকে 1 বাদ দিলে কি হয়? 0 হয়। তাহলে আমরা সাইন থিটার মান আর কস থিটার মান বের করব, তাহলে এটার মানও কি হবে? 0 হবে, কারণ স্কোয়ারে যদি 0 হয় তাহলে স্কোয়ার ছাড়াও 0ই হবে। বুঝতে পারলে? তাহলে এইটা হচ্ছে অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, খুবই সিম্পল। চলো নেক্সটে যাই। 9 দাগেরটা বলছে ইন্দ্রজিৎ একটি ঘুড়িকে মাটি থেকে 150 মিটার উচ্চতায় 90 ডিগ্রি কোণে উঠতে দেখলো, তার থেকে ঘুড়ির দূরত্ব কত? আচ্ছা দেখো, তাহলে প্রথমে আমরা কি করব? একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। তাহলে আমরা সমকোণী যদি ত্রিভুজ আঁকি তাহলে এটার নামকরণ করবো, এটা এ, এটা বি, এটা সি। ভালো করে বুঝবে, এখানে 60 ডিগ্রি কোণ তৈরি করছে ঘুড়িটা, এখানে ঘুড়িটা রয়েছে, ঠিক আছে, এখানে কোনো একটা ঘুড়ি রয়েছে এই জায়গাটায়, ঠিক আছে, এই পয়েন্টে কোনো একটা ঘুড়ি রয়েছে। এবার 100 মিটার মাটি থেকে 120 মিটার উচ্চতায়, তার মানে এটা 120 মিটার বলে দিয়েছে। তাহলে তার ঘুড়িটির দূরত্ব কত? অর্থাৎ বের করতে বলেছে হচ্ছে এই মানটা, এটা বের করতে বলেছে। তাহলে আমরা এইটার এটার সাপেক্ষে আমরা কি বলতে পারি? এটাকে বলা হয় লম্ব আর এটাকে বলা হয় অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজের সাপেক্ষে আমরা লিখতে পারি হচ্ছে সাইন। তাহলে সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু আমরা বলতে পারি এ বি বাই এসি। তাহলে বা দিয়ে সাইন 60 ডিগ্রির মান আমরা জানি √3/2 হয়, এ বির মান 120 বাই এসি হয়, এসির মান আমরা জানি না। এবার দেখো আমরা যদি ক্রস গুণ করি তাহলে কি হবে? √3 এসি দিয়ে গুণ হবে, আর 120 2 দিয়ে গুণ হবে। তাহলে এসির মান যদি আমরা বের করি তাহলে 120 গুণ 2 বাই √3 হবে। এবার আমরা করোনিয়েশন করতে পারি। করোনিয়েশন কি? √3 দিয়ে ওপর নিচ গুণ করব, তাহলে ওপরে আসবে 120 গুণ 2 গুণ √3, আর নিচে আসবে √3 গুণ √3 করলে শুধু 3। ঠিক আছে স্যার, চলো 3 দিয়ে এটা কাটাকুটি করলে 3 4 12 40, তাহলে 40 দিয়ে 2কে গুণ করলে 80 √3 অ্যান্সার বেরোচ্ছে। তাহলে 80 √3 হচ্ছে অঙ্কটার অ্যান্সার। বুঝতে পারলে? তাহলে 80 √3 মিটার। আচ্ছা অ্যান্সার লিখলে তো হবে না, এখানে মিটার হবে। তাহলে 80 √3 হচ্ছে অঙ্কটার মিটার। এটা কিন্তু ঘুড়িটা আমার থেকে দূরে থাকবে, তাহলে এটা উত্তর লিখে দেবে। উত্তর কিন্তু আমি লিখছি না, তোমরা লিখে দেবে। 10 দাগেরটায় চলে আসছি। দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত দিয়ে দিয়েছে আর উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? 10এরটা দেখো, আমরা এখানে কি করব? R1/R2 এটার মান বলে দিয়েছে বা অনুপাত বলে দিয়েছে 2/3। একইভাবে H1/H2 এর অনুপাতও বলে দিয়েছে কত? 5/3, এটা বলে দিয়েছে। তাহলে আমরা সূত্র কি জানি? সূত্র জানি 2πR1H1/2πR2H2, এটা আমরা জানি। বলবে স্যার হ্যাঁ জানি। এখান থেকে দেখো 2π কেটে যাচ্ছে, তাহলে R1/R2 ইন্টু H1/H2 করতে পারি। R1/R2 মান আমরা জানি 2/3, আর এটা জানি 5/3। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 5 দুগুণী 10, আর এখানে পাচ্ছি 3 3 9। তাহলে এই দুটোর অনুপাত করতে বলেছে, তাহলে অনুপাত লিখে দেবে, জাস্ট 10:9 হবে। ঠিক আছে, তাহলে 10:9 হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। ক্লিয়ার? এটা 10 দাগের অঙ্কটা গেল। এবার চলে আসছি আমরা 11 দাগের অঙ্ক। দেখো, একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল 125%। আচ্ছা, তো আমরা যদি ব্যাসার্ধ ধরি, ভালো অঙ্ক কিন্তু এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক এই মডেল সেটের। তাহলে আমরা যদি ব্যাসার্ধটাকে আর ধরি তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল কত হবে বলতে পারবে?
তাহলে বক্রতলে ক্ষেত্রফলের সূত্র কি? 4πr²। ঠিক আছে, বর্গ একক, আমি আর বর্গ একক লিখলাম না, তোমরা কিন্তু মেনশন করবে। এবার বলেছে যে 125% যদি বৃদ্ধি পায় তাহলে নতুন বক্রতল কত হবে? নতুন বক্রতলের ক্ষেত্রফল হবে 4πr² প্লাস 4πr² ইন্টু 125/100 হবে, কারণ এইভাবে শতকরা যোগ করতে হয়। তাহলে এখানে কাটাকুটি যাচ্ছে, ভালো করে লক্ষ্য করে দেখো, এটার সাথে এটা কাটাকুটি যাচ্ছে, 5×25 125, 4×25 100। তাহলে 4πr² যদি কমন নিই তাহলে 1 প্লাস 5/4 বেরোচ্ছে। ঠিক আছে, এবার ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা যদি এটাকে 4πr² লিখি তাহলে এটা কি আসছে? 4×5 9, 9/4 আসছে, তাই তো? আমরা যদি এটাকে আরো একটু মডিফাই করে লিখি তাহলে 4π লিখলাম, আর এইটাকে আমরা 3r/2 দিয়ে তার হোল স্কোয়ার করতে পারি। দেখো করতে পারি কিনা, এটা একটু মডিফাই করা হলো, একটু সাজানো হলো, এবং এই সাজানোটা একটু ট্যালেন্ট লাগবে তোমাদের। 9r² ছিল বাই 4, 9r² মানে হচ্ছে 3r, আর 4 মানে 2, তার হোল স্কোয়ার করে দিলাম। তার মানে আমরা বলতে পারছি 4πr², তার মানে এই আরটা বৃদ্ধি পেয়েছে। তাহলে নতুন গোলকের তাহলে ব্যাসার্ধটা তো আমরা পেয়ে যাচ্ছি কত স্যার? 3r/2 একক, হ্যাঁ না স্যার? এটা তো পেয়ে যাচ্ছি আমরা, এটাই তো আর এর মান। এবার প্রশ্ন করেছে যে এইটা কত পার্সেন্ট বৃদ্ধি পেল, তার মানে বৃদ্ধির যদি আমরা হার বের করি তাহলে বৃদ্ধির হার কি করে বের করি? 3r/2 মাইনাস আর বাই আগে কত ছিল আর ইন্টু 100%, এইভাবে কিন্তু বৃদ্ধির হার বের করে। তাহলে এখানে 3টে আর থেকে 2টো আর বাদ দিলে আমরা কি বলতে পারি? r/2 বেরোবে, আর নিচে আবার একটা আর আছে ইন্টু 100%। তাহলে r/2 ইন্টু 1/r ইন্টু 100% হচ্ছে না যদি সাজাই? ঠিক আছে, এই আরটা তো 1/r হয়ে যাবে, আর কেটে গেল, আর 2 দিয়ে 100কে কাটাকুটি করলে কত হয়? 50% হয়। তাহলে নতুন গোলকের ব্যাসার্ধ কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? তাহলে লিখবো তার ব্যাসার্ধ শতকরা বৃদ্ধি পেয়েছে 50 ভাগ। ঠিক আছে, এটা গেল 11 দাগের অঙ্ক। এবার আমরা চলে আসছি হচ্ছে দেখো পরেরটা কি বলছে? 12 দাগ। 12 দাগেরটা আমাদেরকে ছক এখানে বের করতে হবে। ছকটা কিরকম হবে দেখো, বারো দাগেরটা প্রথমে ছক তৈরি করে নিতে হবে। ছকের মধ্যে আমরা জানি কি কি লিখতে হয়। প্রথমেরটা আছে ওজন, ওজনের পরে কি হবে? ওজনের পরে কি আছে দেখে নি, ওজনের পরে আছে পরিসংখ্যা। তারপরটা হবে ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে ওজনে আমরা কি পাচ্ছি স্যার দেখে নি। আচ্ছা, অঙ্কটাকে আগে একটু ছোট করে নি, নাহলে বারবার দেখতে হবে। এখানে রয়েছে 44, তারপরে রয়েছে এখানে 12, তারপরে রয়েছে 45, এখানে রয়েছে 15, তারপরে রয়েছে 46, 23, 47, 20, 48-এ রয়েছে 15, আর 49-এ রয়েছে হচ্ছে 15। ঠিক আছে, এবার এটাকে আমরা একটু বড় করে দিলাম। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এবার 44, 12, এখানে 12 মানে হচ্ছে এখানে 12ই হবে,
12 15 করলে হচ্ছে 27 হবে, যোগ করতে হয়, ঠিক আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা মানে হচ্ছে 12 যোগ 15, তাহলে এটা হয়ে যাবে 27, 27 যোগ 23 হয়ে যাবে 50, 50 যোগ 20 হয়ে যাবে 70, 70 যোগ 15 হয়ে যাবে 85, আর 85 যোগ 15 হয়ে যাবে 100, যেটাকে আমরা n ধরি। তাহলে অঙ্কটাতে আমরা কি পেলাম, n সমান সমান যুগ্ম সংখ্যা পেলাম। তাহলে যুগ্ম সংখ্যার মধ্যমা বের করার সূত্র রয়েছে, স্যার কি সূত্র? মধ্যমা ইকুয়াল টু হাফ, এখানে হবে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, তাহলে হাফ থাকবে, n/2 মানে 50 তম পদ হবে, আর এখানে 51 তম পদ হবে। দেখো বুঝতে পারলে কিনা? এবার প্রশ্ন হচ্ছে 50 তম পদে স্যার কি আছে? 50 তম পদে দেখো, এই যে 50 তম পদ দেখতে পাচ্ছ, এইটাতে 50 তম পদে রয়েছে হচ্ছে 46, তার মানে 46 হচ্ছে 50 তম পদে রয়েছে, আর 47 রয়েছে 51 তম পদে। তাহলে 46 আর 47 যদি যোগ করি আর তাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে বেরোবে 46.5, ঠিক আছে, তাহলে 46.5 হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, দেখো বুঝতে পারলে কিনা? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, বা এরকম অঙ্ক হয়তো রিপিট হতে পারে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের পার্ট 1-এর অঙ্ক শেষ করে দিলাম। ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে কারণ বোঝাতে আমার সময় লাগছে, ঠিক আছে, তাই আশা করি তোমরা এই শেষ পর্যন্ত যারা দেখছো তারা অবশ্যই লাইক করে দিয়েছো, যদি না লাইক করে থাকো তাহলে করে দাও, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে, আর আমার অ্যাপটা অবশ্যই তোমরা ডাউনলোড করে নাও প্লে স্টোর থেকে, পার্থসগ্রাম ক্লাস এটা সার্চ করে, সেখানে কিন্তু 1 টাকার বিনিময়ে কিন্তু তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে, এবং এর পার্ট 2টাও কিন্তু আসবে, কিন্তু তোমাদের রিকোয়েস্টে আসবে, আমি নিজের থেকে দেব না। তোমরা প্রচুর কমেন্ট করো, ঠিক আছে, যে স্যার পার্ট 2 আমাদের চাই, তাহলে পার্ট 2টা কিন্তু অবশ্যই আসবে। কমেন্ট যত বেশি হবে তত আমি মোটিভেশন পাবো যে হ্যাঁ এত স্টুডেন্টের কিন্তু পার্ট 2 প্রয়োজন আছে, তাই অবশ্যই আমাকে করতে হবে, ঠিক আছে। তো পার্ট 2 এর জন্য কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো আজকের মতন এতটাই, ঠিক আছে, সবাইকে গুড নাইট, ভালো থেকো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।